বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পগুলোর কথা বললে আমাদের মাথায় সাধারণত চীন, আমেরিকা কিংবা ইউরোপের নাম আসে। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলোর একটি তৈরি হচ্ছে ভারতেরই এক জনমানবহীন মরুভূমিতে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি 1.5 লক্ষ কোটি টাকার এক বিশাল মেগা প্রকল্প, আয়তনে প্যারিস শহরের প্রায় 5 গুণ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো স্যাটেলাইট ছবিতে এখানে কোনো বিশাল স্থাপনা দেখা যায় না, বরং দেখা যায় মরুভূমির মাঝখানে ছড়িয়ে থাকা ছোট ছোট দাবার ঘরের মতো কাঠামো। অথচ এই ক্ষুদ্র কাঠামোগুলি প্রতি 15 মিনিট অন্তর ভবিষ্যৎ অনুমান করতে সক্ষম। এখানে প্রবেশ করা অত্যন্ত কঠিন, বহু স্তরের নিরাপত্তা রয়েছে, সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ, সাংবাদিকদেরও বিশেষ অনুমতি ছাড়া ঢোকার সুযোগ নেই। একটি বিশাল ওয়াইড স্ক্রিন কন্ট্রোল রুম রয়েছে, যা অনেক মহাকাশ সংস্থার কন্ট্রোল রুমকেও হার মানাতে পারে। কিন্তু তার আগে আমাদের ভারতীয়দের একটি বড় ভুল ধারণা ভাঙতে হবে। বলুন তো, একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? টাকা, তথ্য নাকি স্বাস্থ্য? উত্তর কোনোটাই নয়। এটি ছোট পরীক্ষা করুন। মাত্র 5 মিনিটের জন্য নিজের শ্বাসকে বন্ধ করে রাখুন। আপনি কতক্ষণ পারবেন? কারণ প্রতিটি শ্বাস আমাদের শরীরে এটিপি তৈরি করে, যা শরীরের শক্তির মূল মুদ্রা। এবার এই ধারণাটিকে পুরো একটি দেশের ক্ষেত্রে কল্পনা করুন। 30 জুলাই 2012, ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ব্ল্যাকআউট। এক রাতেই 22টি রাজ্য অন্ধকারে ডুবে যায়। 60 কোটিরও বেশি মানুষ একসঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়ে। 40টিরও বেশি ট্রেন থেমে যায়। মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। হাসপাতালগুলো জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ট্রাফিক সিগন্যাল অচল হয়ে যায়। জল পরিশোধন কেন্দ্র বন্ধ হয়ে যায়। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে। প্রায় 200 জন খনি শ্রমিক 700 মিটার গভীরে আটকে পড়েন। 8 ঘন্টা ধরে তারা গরম, অন্ধকার ও শ্বাসরুদ্ধকর পরিবেশে বন্দী ছিলেন। মাত্র একটি সুইচের ত্রুটির কারণে দেশের একাংশ থমকে গিয়েছিল। এক রাতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় হাজার হাজার কোটি টাকা। কারণ অর্থই আসল মুদ্রা নয়, আসল মুদ্রা হলো শক্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আসল মুদ্রা হলো এনার্জি। শক্তি লোহার আকরিককে ইস্পাতে রূপান্তর করে। শক্তি তুলোকে কাপড়ে পরিণত করে। শক্তি একটি ধারণাকে কারখানায়, আর কারখানাকে জিডিপিতে রূপ দেয়। আপনি এখন এই ভিডিওটি দেখছেন শক্তির কারণে। এসি চলছে শক্তির কারণে, ইউপিআই পেমেন্ট হচ্ছে শক্তির কারণে, মেট্রো চলছে শক্তির কারণে। ইতিহাস দেখলে বোঝা যায় প্রতিটি পরাশক্তি প্রথমে শক্তির উৎসকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। ব্রিটেন কয়লার উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। রাশিয়া তেলের উৎস নিয়ন্ত্রণ করেছিল। আমেরিকা বিভিন্ন শক্তির উৎসের দখল নিয়েছিল। এমনকি 1600 সালের ক্ষুদ্র নেদারল্যান্ডও বায়ুশক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছিল। কিন্তু ভারত এই পরীক্ষায় সফল হতে পারেনি। একসময় সোনার চড়ুই নামে পরিচিত ভারত মূলত কাপড় ও মশলার বাণিজ্যে মনোযোগ দিয়েছিল। যখন পশ্চিমা বিশ্ব কয়লাকে শিল্প বিপ্লবের ভিত্তি বানাচ্ছিল, ফলে 1750 সালে বিশ্বের শিল্প উৎপাদনের 25% ভারতের দখলে থাকলেও 1900 সালে তা নেমে আসে মাত্র 2%। অন্যদিকে ব্রিটেনের অংশ বেড়ে যায় 23% থেকে 62%। আজও ভারত 89% অপরিশোধিত তেল আমদানি করে, 50% প্রাকৃতিক গ্যাস আমদানি করে, 23% কয়লা আমদানি করে, 60% এলপিজি বিদেশ থেকে নিয়ে আসে। অর্থাৎ ভারত 4টি ভিন্ন জ্বালানির ওপর নির্ভরশীল। তাহলে সমাধান কি? উত্তর বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ নিজে জ্বালানি নয়, বরং এটি একটি সর্বজনীন শক্তিবাহক। যেমন ইংরেজি একটি বৈশ্বিক ভাষা, তেমনি বিদ্যুৎ একটি বৈশ্বিক শক্তির ভাষা। ভারত দ্রুত বিদ্যুতায়নের দিকে এগোচ্ছে। ভবিষ্যতের গাড়ি হবে বৈদ্যুতিক, অফিসগুলো হবে এআই নির্ভর, হাসপাতাল হবে স্বয়ংক্রিয়, শহরগুলি হবে স্মার্ট। এবং 2030 সালের মধ্যে ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে তার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক আসবে অজীবাশ্ম উৎস থেকে। কিন্তু এত বিপুল পরিমাণ পরিষ্কার বিদ্যুৎ কোথা থেকে আসবে? উত্তর লুকিয়ে আছে গুজরাটের কচ্ছ মরুভূমিতে। আদানি খাবড়া নবায়নযোগ্য শক্তি পার্ক, আয়তন 503 বর্গ কিলোমিটার, প্যারিসের চেয়ে 5 গুণ বড়, 6টি সৌর প্যানেল, 770টি বিশাল বায়ুচালিত টারবাইন। প্রতিটি টারবাইনের ক্ষমতা 5.2 মেগাওয়াট। লক্ষ্য 30 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কচ্ছ নিজেই। এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। মাটি লবণাক্ত ও আলগা, ধুলোর মাত্র 1 মিলিমিটার স্তর সৌর প্যানেলের দক্ষতা 30% কমিয়ে দিতে পারে। এইসব সমস্যাগুলোর মোকাবিলার জন্য প্রকল্পটিকে একটি জীবন্ত প্রাণীর মতো তৈরি করা হয়েছে। ত্বক,
দ্বিমুখী সৌর প্যানেল সূর্যের গতিপথ অনুসরণ করে 180 ডিগ্রি ঘুরে আলো সংগ্রহ করে। রোগ প্রতিরোধ ব্যবস্থা, জল ছাড়াই স্বয়ংক্রিয় রোবট কয়েক মিনিট অন্তর প্যানেল পরিষ্কার করে। হাড়, বিশেষ পাথরের স্তম্ভ ও ক্ষয়রোধী উপাদান ব্যবহার করে শক্ত ভিত্তি তৈরি করা হয়েছে। মস্তিষ্ক, একটি এআই চালিত কন্ট্রোল রুম রয়েছে যা আবহাওয়া, বাতাসের গতি এবং বিদ্যুৎ উৎপাদনের তথ্য বিশ্লেষণ করে 15 মিনিট আগেই ভবিষ্যৎ অনুমান করতে পারে। পাকস্থলী, বৃহৎ ব্যাটারি ব্যবস্থা দিনে উৎপাদিত অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখে যাতে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হয়। স্নায়ুতন্ত্র, সাবস্টেশন ও ট্রান্সমিশন লাইন মরুভূমি থেকে বিদ্যুৎকে ভারতের শহর, হাসপাতাল ও শিল্পাঞ্চলে পৌঁছে দেয়। কিন্তু প্রশ্ন হলো, যদি সৌর প্যানেল, সেল, ওয়েফার এবং যন্ত্রপাতি বিদেশ থেকে আসে তাহলে কি এটিকে সত্যিকারের শক্তির স্বাধীনতা বলা যায়? এই কারণেই গুজরাটের মুন্দ্রায় তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ সৌর উৎপাদন ইকোসিস্টেম। সিলিকন ইনগট, ওয়েফার, সেল মডিউল এবং প্যানেল সবকিছু দেশেই উৎপাদনের চেষ্টা চলছে। 2021 সালে ভারত মাত্র 8 গিগাওয়াট সৌর মডিউল তৈরি করত। 2025 সালে তা বেড়ে 140 গিগাওয়াটে পৌঁছানোর পথে। সৌর আমদানিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অর্থাৎ ভারত ধীরে ধীরে একজন আমদানি কারক থেকে একজন প্রস্তুতকারকে পরিণত হচ্ছে। সবচেয়ে বড় বিস্ময় 6 কোটি সৌর প্যানেল নয়, আসল বিস্ময় হলো একটি কঠিন, লবণাক্ত, জনশূন্য মরুভূমিকে ভারতের আগামী দশকের শক্তির হৃদয়ে পরিণত করার সাহস। এটি কেবল একটি প্রকল্প নয়, এটি ভারতের পরবর্তী দশকের শক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার এক সভ্যতাগত প্রচেষ্টা।